আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কেমন আছো মা? ভালো আছি আন্টি, আপনি কেমন? শুকিয়ে গিয়েছেন। রোগীর সাথে কেউ থাকলে সে নিজেও রোগী হয়ে যায় মা। কখন এসেছো তুমি? এই তো আধ ঘন্টা হবে আন্টি। সেন্ট মার্টিনে যাওয়া উপলক্ষে আমরা কিছু শাড়ি তৈরি করেছি, সেগুলো আপনাদের দিতে এসেছি। ও আচ্ছা, খুব ভালো কথা। আর তো এলো না মা হসপিটালে? পরীক্ষা ছিল আন্টি, তাই আসেনি। তোমার মাও তো এলেন না একবার? মা একটু অসুস্থ ছিলেন, তাই আসতে পারেনি। কথাটা মিথ্যে বলল রোদেলা। নতুন বাসা নিয়েছে, ওর মা ব্যস্ত, তা এড়িয়ে গেল। ও আচ্ছা, এখন কেমন আছেন তিনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। এরপর নাতাশা এসে ডেকে নিল ওকে। বেশ কিছুক্ষণ গল্প করলো ওরা। নাতাশা বিয়ের অ্যালবাম বের করে ছবি দেখালো ওদের। ওদের পারিবারিক অ্যালবামও দেখালো। শোভন এমি কল্লোলের ছবি দেখে দুই বোন হাসিতে লুটোপুটি অবস্থা। এমন সময় শোভন নাতাশার ঘরের সামনে দিয়ে যাচ্ছিল। ওদের হাসির শব্দ শুনে নিঃশব্দে দাঁড়িয়ে পড়ল ও। ওদের দুই বোনের এমন হাসি দেখতে লাগলো ওরা। রোদেলার মন খোলা এমন হাসি দেখে ভিতরটা কেমন হাহাকারে ভরে উঠল। এত সুন্দর হাসির এই মেয়েটা কোনোদিন আমার হবে না। এই মেয়েটা আমার হলে পৃথিবীর এমন কি ক্ষতি হতো। হঠাৎ নাতাশা লক্ষ্য করে শোভনকে। দাঁড়িয়ে গিয়ে ওকে আসতে বলে। রোদেলা খেয়াল করে শোভনকে। ও নিজেও দাঁড়িয়ে যায়। কাছে গিয়ে জিজ্ঞেস করে ওর বর্তমান হাল হকিকত। কেমন নির্লিপ্তভাবে কথাগুলো বলছে, যেন ওদের পেছনে কোনো ইতিহাসই নেই। ছোট ছোট শব্দ উত্তরের কাজ শেষ করে নিজের ঘরে আসে শোভন। ওর থেকে দূরে থাকাটাই শ্রেয়। যত ওকে দেখে তত কষ্ট বাড়ে। কষ্ট বাড়ার কারণ কল্পনায় অনেক দূর অবধি হেঁটে ফেলেছে ও রোদেলার সাথে। সেখান থেকে বসে এমন নির্লিপ্ত আচরণ ওর সহ্য হবে না। তার চেয়ে ভালো দূরে থাকা। অন্তত কল্পনার জগতে এর প্রভাব পড়বে না। শোভন কল্পনার রোদেলাকে নিয়ে একা থাকতে চায়। অনেক গল্প কথা শেষে সন্ধ্যায় বাড়ি ফিরল তার। রোদেলা ফিরবার সময় শোভনের ঘরে গিয়ে ওকে বিদায় নিতে চায়। ইচ্ছে করেই ওর ঘর অবধি যায় রোদেলা। এই ঘরে কবে আসবেও এমন একটা কথা শোভন বলেছিল খুদে বার্তায়। কথাটা হঠাৎ মনে পড়ে যায় ওর। ঘরে ঢুকে দেখে ঘর ফাঁকা, শোভন নেই। ওয়াশরুমে আছে ভেবে অপেক্ষা করে রোদেলা। ঘুরে ঘুরে দেখতে থাকে ঘরটাকে। এ বাড়ির একটা বিশেষত্ব আছে। এদের এক একটা ঘর বিশাল বড়। শোভনের ঘরটাও বিশাল বড়। মাঝখানে খাট রাখা, একটা ওয়ার্ড্রপ, ডেস্কটপ টেবিল আর একটা সোফা। এই হচ্ছে আসবাবপত্রের তালিকা। ঘরটা সিমসাম গোছানো। ব্যাচেলার ছেলেদের ঘর যেমন নোংরা এলোমেলো থাকে এমন না। ঘরের সাথে লাগোয়া ব্যালকনি, বড় দেওয়ালটাতে ছবি টাঙানো, পারিবারিক ছবি আর ওর একার ছবি। ছবিগুলোতে উচ্ছ্বাস যেন উপচে পড়ছে। এত প্রাণবন্ত ছবি। ছবিগুলো দেখছিল রোদেলা। এমন সময় ক্ষীণ একটা শব্দে ভীত হয়ে পেছনে ফেরে রোদেলা। দেখে শোভন দাঁড়িয়ে ওর পেছনে। ওরা দুজন এত কাছাকাছি ছিল যে একজনের নিঃশ্বাস অন্যের গায়ে ধাক্কা খাওয়ার মতো অবস্থা। চমকে যায় রোদেলা। পরিস্থিতি স্বাভাবিক করতে সোফায় থাকা ওর ব্যাগ নিতে নিতে বলে, আরে আপনাদের ছবিগুলো দেখছিলাম। ও আচ্ছা আসি তাহলে। যদি যেতে না দিই? ধুর, কি যে বলেন, সেই সৌভাগ্য কি আমার হবে? একটু দেখি না আমরা চেষ্টা করে। আমার দিক থেকে কোনো সাহায্য আপনি পাবেন না। আমাদের পথ আলাদা। আমরা খুব ভালো বন্ধু হতে পারি, এর বেশি কিছু না। তাছাড়া আপনি অসুস্থ, শরীর ভয়ানক দুর্বল। এসব ভাবা বাদ দিয়ে নিজের খেয়াল রাখুন। কি অবস্থা হয়েছে আপনার দেখেছেন? এখনো নাকি ঠিকঠাক হাত নাড়াতেই পারেন না। আমার আসছে যদি যেতে না দিই। কথাটা ঠোঁট উল্টে বলল রোদেলা। খুব কাছের বন্ধু যেমন খোঁচা দেয় তেমনি করে। কথাটা শুনে শোভন ঘরের দরজাটা আটকে দেয়। ওর কাছে এসে এক হাত দিয়ে ওর কাঁধে ধরে দেওয়ালের সাথে ঠেকিয়ে ধরে ওকে। স্প্লিন্ট বাঁধা হাতটা উঁচু করে দুই হাত রোদেলার দুই পাশের দেওয়ালে রেখে বলে,
বলেই কপালের সামনে আসা চুলগুলো ওর ভাঙা হাত দিয়ে সরিয়ে দেয় শোভন। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে দুজন দুজনের দিকে। তারপর ও দরজা খুলে বেরিয়ে যায়। দাঁড়িয়ে থাকে রোদেলার মূর্তির মতো। ওর পৃথিবীটা যেন থমকে ছিল কিছুক্ষণের জন্য। শোভন যখন দরজা আটকে দিচ্ছিল ওর ভীষণ ভয় হচ্ছিল। না জানি কোনো অজানা দুঃখ ধেয়ে আসছে নতুন করে। এক হাত দিয়ে কাঁধে ধরে ওকে যে দেওয়ালের গায়ে ধাক্কা দিল, তখন মনে হচ্ছিল সব শেষ হয়তো, এখান থেকে আর ফিরতে পারবে না ও। শোভন ওকে গুম করে ফেলবে অন্য কোনো পৃথিবীতে। রোদেলা নামের মানুষটি উবে যাবে কর্পূরের মতো। রোদেলার তাচ্ছিল্যের সুরে বলা ওই কথাটা যদিও এই ঘটনার কারণ। সত্যি বলতে রোদেলা পরিস্থিতিটাকে স্বাভাবিক করতে কথাগুলো বলেছিল, আর শোভন এটাকে পার্সোনাল অ্যাটাক ভেবে নিয়েছে। ছেলেদের শক্তি নিয়ে তাচ্ছিল্য তাদের সবচেয়ে প্রেস্টিজিয়াস ইস্যু। রোদেলা না বুঝে সেখানেই আঘাত করেছে। বেশ কিছু সময় পর রোদেলা নাতাশার ডাক শুনতে পায়। এতেই যেন হুঁশ ফেরে ওর। দ্রুত পায়ে শোভনের ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে যায় রোদেলা। সেখান থেকে বের হওয়ার পথে দেখতে পায় শোভন চোখ বন্ধ করে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক যেখানটায় রোদেলা তার বিপরীতে। হয়তো ও অনুভব করছিল দেওয়াল ভেঙে রোদেলার অস্তিত্ব। রোদেলা এক মুহূর্তের জন্য থেমে আবার দ্রুত পা চালায়। এসবের শেষ হওয়া উচিত। এভাবে চললে হয়তো কষ্টটা বাড়বেই দুজনের না, ঠিক শোভনের একার কষ্টের। রোদেলার কোনো কষ্ট নেই। নিয়তি ওকে এত কষ্ট দিয়েছে যে এসব কষ্ট খুবই তুচ্ছ মনে হয় ওর। তাছাড়া শুরু থেকেই কঠোর পাহারা বসিয়েছিল রোদেলা মনের দ্বারে। রোদেলা ভাবে শোভনকে স্ট্রেটভাবে কিছু বলবে, না হলে বেচারা শুধু শুধু অপেক্ষায় থেকে কষ্টই পাবে। সেখান থেকে ফিরে রোদেলা নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে, কারণ মাথা থেকে ওই মুহূর্তটা নড়ছেই না। যখন মনে পড়ছে তখন সারা শরীরে একটা ঝাঁকুনি দিয়ে উঠছে, ঠিক সেই সময়কার মতো। কেমন যেন একটা অনুভূতি, তবে তা ভয়ঙ্কর ছিল ওর জন্য, কারণ মনে তখন ভয় ছিল কেউ ওকে খুঁজবে না তো। শোভনকে যতটা ফালতু ও ভেবেছিল ততটা না সে, তা আজ বুঝল রোদেলা। অনেক কিছুই ঘটতে পারত আজ। ও যাকে ভালোবাসে সে বাসে না, অথচ কত কাছে তিনি। নিজেকে কতটুকু শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে পারলে এমন সময়েও ধীর থাকা যায়, তা আজ ওকে না দেখলে বুঝতেই পারত না ও। আজকের এই ব্যাপারটা ওর আচরণ বিরুদ্ধ। উল্টো পাল্টা কিছু হলেও তার স্বাভাবিকই হতো ওর আচরণের প্রেক্ষিতে। সেদিকে রোদেলার গ্লানি থাকতো, কেন গেল ওই ঘরে। কিন্তু এমন কিছু না হওয়াটাই ওর গাঢ় ব্যক্তিত্বের প্রমাণ দিয়েছে। বাসায় ফিরে এই সবই কেবল ভাবছে রোদেলা। খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমোতে চেষ্টা করলো ও, কিন্তু ওই যে মাথায় সেই ঘটনায় ঘুরপাক খাচ্ছে। কি করতে পারত শোভন তা ভেবে গা শিউরে ওঠে ওর। শোভন যেই ছটফটে স্বভাবের, ও ইচ্ছে করলেই পারত ওর সাথে রাগ দেখাতে। কেন ভালোবাসা চায় না ওকে? কিসের এত অহংকার ওর? কিংবা পারত ভালোবাসার মানুষকে এত কাছে পেয়ে জড়িয়ে ধরতে, অথবা দিতে পারত ওর ঠোঁটের ছোঁয়া। একে দিতে কোথাও নিজের করে পেত হয়তো এক একটা প্রভাবক হতো। তা না করে সংযমী শোভন মুখের সামনের চুলগুলো সরিয়ে দিয়েছিল শুধু। তারপরের কথাগুলো উফ, আর ভাবতে পারে না রোদেলা। কেমন একটা শিরশিরে স্রোত যেন ঢেউ খেলে ওর শরীর মনে। এই ধীর শোভনকে চেনে না রোদেলা। ও কেবল ছটফটে বাকপটু সদা উচ্ছ্বাসিত শোভনকে চেনে। এ কোন শোভনকে দেখল ও? ও কিন্তু বলেছিল যে ওর বাইরের যেটা সেটা আবরণ মাত্র, ভেতরে রয়েছে অন্য এক শোভন। সেই শোভনই কি দেখা দিয়েছিল আজ? ধীর, কোমল, আহত, বেদনা কাতর। রাতটা যেন খুব কষ্টে কাটে ওর। এত বড় হয়েছে তবুও এর আগে কখনো এমন অনুভূতি তাড়না করেনি ওকে যতটা আজ করছে। আকিবের সাথে প্রেমের দিনগুলোতে রোদেলা ছিল ছোট্ট একটা মেয়ে, যে প্রেম বলতে কেবলই বুঝতো একটু দেখা হওয়া, কথা হওয়া, একসাথে ঘুরতে যাওয়া, ঘুরে ঘুরে এদিক সেদিকের খাবার খাওয়া, আনন্দ করা, আর খুব বেশি হলে হাতটা ধরা। মানুষের যে বিপরীতে এক আদিম প্রবৃত্তি যা শুরু হয়েছে সেই সৃষ্টির শুরুতে, তা আজ প্রথমবারের মতো জানান দিল রোদেলাতে। আজও অনুধাবন করলো ও আর ছোট্টটি নেই। কৈশোর পেরিয়ে ও এখন তরুণী, যাকে প্রকৃতি তৈরি করেছেন অনেক যত্নে আর অসীম রহস্য দিয়ে। ঠিক কখন রোদেলা ঘুমিয়ে পড়ল জানে না। রাতে স্বপ্নে আজও এসেছিল সে যে ওর কষ্ট ছুঁয়েছে, ওকে ভালোবেসেছে পরম মমতায়।
যে কথা দিয়েছে ওকে আগলে রাখবে দুনিয়ায় সকল কষ্ট থেকে, পাশে থেকে যে বদলে দিবে ওর জীবনটাকে, সেই সে। স্বপ্নে রোদেলা ব্যস্ত চা নাস্তা তৈরিতে। শাড়ি পরা হাতে চুড়িও আছে কয়েক গাছি, চুলগুলো খোপা করা, চেহারায় পুরো দস্তুর গিন্নিপনা, নাকে পাথর বসানো নাকফুলটি দুতি ছড়াচ্ছে, যেন সেটি ওর বর্তমান জীবনের সুখের প্রতিচ্ছবি। আরও অবাক ব্যাপার হচ্ছে যে বাসাটা স্বপ্নে দেখা যাচ্ছে এটা অন্য একটা বাসা। এটা কার বাসা ঠিক বোঝা যাচ্ছে না। কি একটা বিষয় যেন কথা হচ্ছে সবার সাথে, ঘর ভর্তি মানুষে, অথচ অনেককেই চিনতে পারছে না রোদেলা। একটু ফুরসত পেয়েও চোখ দিল তাদের সাথে। সবার সামনে কথা বলতে থাকা রোদেলাকে এলোমেলোভাবে ছুঁয়ে দিচ্ছে সে। অপ্রস্তুত রোদেলা লজ্জা পাচ্ছে ভীষণ। মামা মামি মা সবাই বসে কথা বলছে। কি ভাববে তারা? কপট রাগ দেখাচ্ছে ও, কিন্তু ওর দেখানো রাগ যেন ওর এই বিচলতাকে আরো বাড়িয়ে দিচ্ছে। ইশারায় প্রকাশ পাচ্ছে এই এখনই কিছু একটা পাওয়ার আকুতি। অবাক বিষয় হচ্ছে এতগুলো মানুষের সামনে ছেলেটা এমন করছে, কিন্তু কেউ লক্ষ্যই করছে না। রোদেলা সোফার পাশে দাঁড়ানো, পিছন থেকে এলোমেলো হাত ঘুরছে ওর পিঠময়। ঘুরে রোদেলা একটা মৃদু চড় দিল হাতটায়। অন্য পাশে সরে গেল ও। বেহায়া ছেলেটা পিছু পিছু গেল ওর, আবারও পিছনে দাঁড়িয়ে রইল ওর। ফু দিচ্ছে ওর ঘাড় বরাবর। রোদেলা কোনো কথাই শুনতে পারছে না, মনোযোগও দিতে পারছে না। ছেলেটা তো মহা যন্ত্রণা দিচ্ছে। ঘুরে চোখ পাকায় রোদেলা। সে তৎক্ষণাৎ অন্যদিকে তাকিয়ে বাঁচল ওর দৃষ্টি থেকে। একে কিছু বলে লাভ নেই। আবার সরে দাঁড়ালো বড় মামার কাছে। যেখানটায় এখন দাঁড়ালো রোদেলা, সেখান থেকে মামা ঠিক বিপরীতে। এবার বাচ্চাদন দেখি তোমার দৌড় কত দূর। কর এবার বেহায়াপনা বড় মামার সামনে। কিছু সময় পর অদ্ভুত একটা অনুভূতি খেয়াল করে ও। কিছু একটা শাড়ির আঁচল ভেদ করে পিঠ থেকে ক্রমশ এগিয়ে আসছে পেটের কাছটায়। একটা লোমশ স্পর্শ আলতো চাপে কাছে টেনে নিল ওকে। কেমন একটা শিহরণ সারা শরীরে ছড়িয়ে গেল দ্রুত। কি যন্ত্রণা, মধুর এক যন্ত্রণা। রোদেলা ওর কনুই দিয়ে একটা গুঁতো দিল নিজেকে ছাড়িয়ে নিতে। আকস্মিকভাবে হাতটা স্থানচ্যুত হওয়ায় হালকা আঁচড় লাগলো রোদেলার পেটে। ঠিক এই সময় ঘুম ভেঙে গেল রোদেলার। কি দেখলো ও এসব? ঘামে ওর শরীর চপচপে হয়ে আছে, মাথার ওপরে ফ্যানটা বন্ধ। এত রাতে লোডশেডিং। এদিকে বাসার আইপিএসটাও বন্ধ গত 3 দিন ধরে। এক গ্লাস পানি শেষ করলো ওর নিঃশ্বাসে। কি দেখলো ও? এসব কি ওর বিয়ের পরের জীবনের? ধুর, এসব ফালতু স্বপ্নের কথা ভেবে লাভ নেই শোভনের। ওই ঘটনাটাই এই স্বপ্নের কারণ। নিজেকে বোঝাই ও। সকালে কলেজের জন্য তৈরি হতে গোসলে গেল ও। সকাল সকাল ঘুম ভাঙায় একটু সময় নিয়ে গোসল করতে লাগলো ও। শরীরে সাবান দিয়ে ঘষতেই সামান্য চলে ওঠে পেটের কাছটায়। পানি দিয়ে দ্রুত সাবান পরিষ্কার করে ও। হঠাৎ কি ভেবেছে জামাটা সরিয়ে দেখে দ্রুত, সেখানটায় দেখে আঁতকে ওঠেও। হাতে থাকা পানি ভর্তি মগ দুম করে পড়ে ভেঙে যায়। নিজের চোখকে বিশ্বাস করতে পারে না ও। এটা কিভাবে সম্ভব? রুমে দ্রুত এসে দরজা আটকে দেয় ও। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে জামাটা উঁচু করে ধরে। চোখ দুটো তখন আয়নায় নিবদ্ধ। ধবধবে সাদা জায়গাটায় লাল রঙের গাঢ় এক রেখা, যেন গভীর কোনো ক্ষত। এটা কিভাবে সম্ভব? এরপর মাথায় কেবল এই ভাবনা, কাউকে যে বলবে তাও পারছে না। ওর বন্ধুরা ওকে পাগল ভাববে। তাও সিমিকে ফোনে বলল ব্যাপারটা। সিমি এখনও ওর ভালো বন্ধু, যদিও ওরা এখন ওদের বাড়ি করে সেখানে চলে গিয়েছিল। সিমি বলল, দেখ, মনে হয় তোর হাত লেগে আঁচড়টা হয়েছে, যেটাই অবচেতন মনকে স্বপ্ন আকারে দেখিয়েছে। এমন অনেক ঘটনা আছে পৃথিবীতে, এটাই প্রথম না। তোর সাথে প্রথম হয়েছে, তাই তুই এত ভীত। ব্যাখ্যাটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এরপর কিছুদিন ওর নিয়মিত কাজ ছিল ঘরের দরজা আটকে ওই দাগটাকে দেখা। সেকেন্ড, মিনিট, ঘন্টা কাটে নিচের হিসেবে। পেরিয়ে যায় দিন, সপ্তাহ, মাস। আস্তে আস্তে সব ভুলে যায় মানুষ। বিশেষ কিছু ঘটনা মনে দাগ কেটে যায়, যেগুলোকে কখনো হারাতে দেয় না মানুষ নানান ঘটনার ভিড়ে। শোভনকে মনে থাকবে রোদেলার।
আর ওই ডাক্তার কথাও। এরপর আর কোনো যোগাযোগ হয়নি শোভনের সাথে। দুজনের কেউই চেষ্টা করেনি যোগাযোগ করাই। রোদেলা ভাবল শক্ত করে কিছু বলার হয়তো দরকার নেই, ও এমনিতেই বুঝছে তা না হলে এতদিনে অবশ্যই যোগাযোগ হতো। এদিকে নাতাশা ব্যস্ত ওর পাসপোর্ট তৈরি নিয়ে। কল্লোল ভাই খুব দ্রুতই চলে যাবেন, বাড়ির সবাই না বলছিল অবশ্য। দেশে বাবার ব্যবসা দেখে অন্য লোক, আর ও কিনা বিদেশে যাবে। কল্লোলের এক কথা, বাবা দেখি না নিজে চেষ্টা করে কিছু করতে পারি কিনা, যদি না পারি কিছু করতে তাহলে ফিরে আসবো। তাই আর কেউ চোরাচুরি করেনি। নাতাশাকে নিতে কাগজপত্রও তৈরি করতে হবে, সেজন্য যাওয়ার দেরি। তা না হলে একাই চলে যেত ও আরও আগেই। দেখতে দেখতে চলে এলো সেই দিন, রোদেলাদের বাড়ি ছাড়ার দিন। সকাল থেকে কতগুলো ছেলে মালপত্র নিয়ে যাচ্ছে। রোদেলার মা এদের কোথা থেকে জোগাড় করেছেন তাও জানে না। ওদের আসবাব বলতে পুরাতন আমলের এক পালঙ্ক, বিশাল বড় ড্রেসিং টেবিল আর একটা স্টিলের আলমারি। টুমটাম যা আছে তা নেওয়া হয়ে গেলে দুপুরের আগেই। রোদেলার বিশ্বাস হলো না ওরা সত্যিই চলে যাচ্ছে। প্রিসিলাকে দেখা গেল নিরুৎসাহিত এই ব্যাপারে। ওর বই খাতা যত্ন করে তুলে দিচ্ছে। মামিরা কেউ ঘর থেকে বের হয়নি আজ। তারা হয়তো তাদের পার্মানেন্ট রান্নার মানুষটাকে হারিয়ে শোকা হতো। আর মামা দুজন, তারা দুজন দুই জেলা শহরে রয়েছে এখন। ব্যবসার কাজে এতই ব্যস্ত যে এই সময় বাড়ি থাকতে পারলেন না তারা। ওদের মা সকাল থেকে খুবই শক্তভাবে চলাফেরা করছেন। তাকে দেখে মনে হচ্ছে না তিনি একটুও ঘাবড়ে আছেন বা কষ্টে আছেন, কিন্তু তার ভিতরে যে কী প্রলয় চলছে তা রোদেলার চেয়ে বেশি কে জানে। সব কিছু নেওয়া শেষ হলে ওরা বিদায় নিতে গেল বড় মামির ঘরে। তিনি তখন ফোনে কথা বলছিলেন। ওদের ঢুকতে দেখে ফোনটা রেখে দিলেন। রোদেলার মা বলল, যাই ভাবি, বাসায় আসবেন। মামি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। রোদেলার মা বলল, ভাইকে বলবেন আমরা চলে গেছি। তাকে তো আর বলা হলো না। ওরা দুই বোন মামিকে সালাম করে বিদায় নিল। মামি দু বোনকে বুকে জড়িয়ে রেখে আদর করলো। ছোট মামির থেকে বিদায় নেওয়া আরো সংক্ষিপ্ত। তিনি বললেন, সাবধানে থাকতে। নানুর কাছে বিদায় নেওয়া আগেই হয়ে গেছে। ওরা বেরিয়ে একটা রিক্সা ঠিক করলো। রোদেলা গেল এক রিক্সায়, আর ওর মা গেলেন প্রিসিলাকে সাথে নিয়ে। সারাটা পথ তিনি ডুকরে ডুকরে কেঁদেছেন। রিক্সা যখন থামলো তখনও তিনি কাঁদছেন। রোদেলা ভাড়া মিটিয়ে নেমে পড়ল। এই প্রথম দেখলো বাসাটা। পুরনো দিনের বাড়ি, দেওয়াল শ্যাওলা পড়া। ওরা ভাড়া করেছে একটা রুম। রুমটা বিশাল বড়। সামনে ড্রয়িং রুমের মতো অল্প জায়গা। একপাশে রান্নাঘর, একপাশে বাথরুম। রুমের সাথে বড় বারান্দাও রয়েছে। মোটামুটি ভালোই তিনজনের জন্য। ভাড়া 7,000 টাকা, একটু বেশি যদিও। সাবলেটে গেলে হয়তো ভাড়া কিছু কম পড়তো, তবুও কিছু করার নেই। তারা তিনজনই মেয়ে মানুষ, তাই কারো সাথে সাবলেটে বাসা নেয়নি। ওরা সারা দিন লাগিয়ে বাসাটাকে ঠিক করে গোছগাছ করলো। আসবাবপত্র কম হওয়া সত্ত্বেও খুব সুন্দর করে গোছালো ওরা। ওর মায়ের এসবে মন নেই। তিনি পাটি পেতে এই গরমের মধ্যে বারান্দায় শুয়ে আছেন। তিনি শোকে কাতর। তাকে ঘেঁটে লাভ নেই, থাকুক তিনি তার মতো। রাতে রোদেলা বাইরে থেকে খাবার কিনে আনবে বলল। কাল থেকে বাসায় রান্না হবে। আজ এত খাটুনি খেটে রান্নার এনার্জি নেই কারোরই। রাতে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে ওরা কাল থেকে ওদের নতুন জীবন শুরু হতে যাচ্ছে। সেদিন অনেক রাতে নোবেল এসেছে। মা ওকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করলো, যেন তার নিজের শরীরে রেখে আসা একটা অংশ এসেছে কৃষ্ণচূড়া থেকে। সেটাকে ফিরে পেয়ে তার এই ক্রন্দন। কৃষ্ণচূড়া হচ্ছে রোদেলার নানু বাড়ির নাম। নানার বাবা ছিলেন বিরাট ধনী ব্যবসায়ী, সাহিত্যপ্রেমীও ছিলেন। অনেক ভালোবাসায় তৈরি এই বাড়িটার নাম নিয়ে খুবই উত্তেজিত ছিলেন সেই সময়। বন্ধু মহলে সুন্দর একটা নাম খুঁজে দিতে পুরস্কারও ঘোষণা করেছিলেন। দেশ বিভাগের আগের কথা এটা। তখনকার সময়ের এক ডেপুটি ম্যাজিস্ট্রেট কোনো এক কাজে আসেন তাদের এলাকায়। তিনি তখন ছিলেন ওই এলাকার স্বনামধন্য ব্যবসায়ী। এত বড়লোক এসেছেন তাই তিনি ম্যাজিস্ট্রেট সাহেবকে তার বাড়িতে দাওয়াত করেন। বাড়িতে ঢুকে তিনি বাড়ির সৌন্দর্য দেখে নাকি মোহিত হয়েছিলেন। বাড়িতে ঢুকতেই জোড়া কৃষ্ণচূড়া গাছের সৌন্দর্যে বিমোহিত হয়ে দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ। পরে তিনি এ বাড়ির নাম দিয়েছিলেন কৃষ্ণচূড়া।
এসব গল্প নানুর কাছে শুনেছে রোদেলা। সেই চূড়া কৃষ্ণচূড়া এখন আর নেই, তবে নামটা এখনও রয়ে গেছে। বাড়ির বয়স 100 হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কৃষ্ণচূড়া নাম ফলকের ডয়শূন্য রয়ের ফোঁটা মুছে গিয়েছে কালের স্রোতে, তাই এটাকে এখন দেখায় কৃষ্ণচূড়া। কোথায় যেন ছিলাম, ও মনে পড়েছে, নোভেল এসছে। মা হাউমাউ করে কাঁদছে। নোবেলকেও দেখা যাচ্ছে কাঁদতে। বাইরের যে কেউ বলবে খুবই আবেগী একটি দৃশ্য। নাসিমার সন্তানদেরকে ফেলে নোবেলকে এমন অকৃত্রিম ভালোবাসা বৃথা যায়নি, কিন্তু রোদেলার পিত্তি চলে যায় এসব দেখে। এই ছেলে 1 নম্বরের স্বার্থপর চালবাজ। ছোটবেলা থেকেই কোথায় কোন কথা বললে, কোনো কাজ করলে ঝামেলা বাড়বে তাই করতো বেছে বেছে। যতই ওরা আসতে চাক, এটা যে আর একটা সারভাইভাল মোমেন্ট হবে ওদের জীবনে, এটা বোঝা পানির মতো সোজা। মা তার বাবার বাড়িতে আশ্রিত হয়েই থাকুক না কেন, থাকতে পারতেনি, অন্তত ওদের 2 বোনের একটা গতি করা পর্যন্ত। এই নোবেল ওদের চলে আসার সময় একটা বারও বলেনি তোমরা যেও না, কিংবা কোথায় যাও তোমরা। একটা শব্দ পর্যন্ত করেনি এ বিষয়ে। ও পারতো ওদের আটকে রাখতে। এত কিছু নিয়ে বাড়ি গরম করো, আর আটকে রাখতে পারলে না ফুপুকে, যে কিনা তোমারই জন্য বাড়ি ছাড়ছে। আজ আসছে দরদ দেখাতে, ভবিষ্যতে যদি দরকার পড়ে, তাই ফুপুকে হাতে রাখা।